এখন আমরা বিভিন্ন অপারেটর সম্পর্কে জানব। তো ফার্স্টে আমাদের আসতেছে অ্যারিথমেটিক অপারেটর। এগুলো তোমাদের বইয়েও আছে। আমি একটু তোমাদের বই থেকে যদি দেখাই, এই যে এরকম তোমরা মাহবুব স্যারের বইয়ে পাবা এটা, যে অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর, ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর, স্পেশাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, আর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আমরা এগুলো প্রত্যেকটাই বুঝবো যে কোনটা অপারেটরের কি কাজ। তো ফার্স্টে আছে অ্যারিথমেটিক অপারেটর। এগুলো কি? এগুলো হচ্ছে সিম্পল জাস্ট অ্যালজেব্রিক যে আমাদের অপারেটরগুলো আছে, যে আমরা প্লাস, মাইনাস, তারপরে হচ্ছে ইনটু, দেন হচ্ছে ডিভিশন, এগুলো হচ্ছে সব আমাদের অ্যারিথমেটিক অপারেটর। ঠিক আছে, সিম্পল, তোমরা জানো এটা। এরপরে আসতেছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর মানে আমরা এভাবে জিনিসটা বুঝতে পারি যে একটা ভ্যারিয়েবলের সাথে আরেকটা ভ্যারিয়েবলের কি রিলেশন, সেটা যে অপারেটরের সাহায্যে আমরা এক্সপ্লেন করব, সেটা হচ্ছে রিলেশনাল অপারেটর। এটা এরকম এক্সাম্পল কি কি আছে? ধরো যে গ্রেটার দ্যান, তো এটা কিন্তু একটা রিলেশনাল অপারেটর, কারণ এটার সাহায্যে আমরা দুইটা নাম্বারের মধ্যে কম্প্যারিজন করতে পারবো যে কোনটা ছোট কোনটা বড়। এরকম গ্রেটার দ্যান, লেস দ্যান, এরপরে হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল। আমাদের সি প্রোগ্রামে গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল কে এভাবে লেখা হয়। তো এগুলা, এরপরে নট ইকুয়াল, নট ইকুয়াল হচ্ছে এরকম। তো নট ইকুয়াল, তারপরে লেস দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল। তো এরপরে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর হলো তোমরা সংখ্যা পদ্ধতি, ওইখানে তোমরা লজিক্যাল সার্কিট পড়ার সময় দেখছো যে লজিক্যাল অর আছে, লজিক্যাল অ্যান্ড আছে, লজিক্যাল নট আছে। তো ওগুলা এখানে আর কি ইমপ্লিমেন্ট হবে। তো লজিক্যাল অপারেটর, লজিক্যাল অর অপারেটর হচ্ছে, আমি এই যে দুইটা দাগ দিলাম, দুইটা প্যারালাল লাইন, তো এটা হচ্ছে লজিক্যাল অর। লজিক্যাল অ্যান্ড হলো যে দুইটা অ্যাম্পারসেন্ড সাইন, এটা লজিক্যাল অর। আর লজিক্যাল নট হলো জাস্ট একটা এক্সক্লামেটরি সাইন, এটাকে আমরা লজিক্যাল নর হিসেবে ধরি। এরপর আসতেছে কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটরটা কিরকম? এটা একটু টাফ আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এইখানে তোমার থাকবে কন্ডিশন, একটা থাকবে। কন্ডিশন কি জিনিস আমরা একটু পরে জানতে পারবো। কন্ডিশনের পরে তুমি হচ্ছে একটা কোশ্চেন মার্ক দিবা। কোশ্চেন মার্ক দেওয়ার পরে তুমি এইখানে একটা স্টেটমেন্ট লিখবা, স্টেটমেন্ট 1, তারপরে একটা কোলন দিয়ে আরেকটা লিখবা স্টেটমেন্ট 2, এরপরে সেমিকোলন দিবা। তো তোমাদের এটা একটু বুঝাই দিচ্ছি যে এখানে স্টেটমেন্ট দুইটা কেন, স্টেটমেন্ট 1 একটা, স্টেটমেন্ট 2 একটা। তো এখানে ব্যাপারটা হলো যে তুমি যে কন্ডিশনটা দিছো সেইটা যদি ট্রু হয়, তাহলে প্রথম স্টেটমেন্টটা রান হবে। আর যদি তুমি যে কন্ডিশনটা দিছো সেই কন্ডিশনটা যদি ফলস হয়, তাহলে সেকেন্ড স্টেটমেন্টটা হচ্ছে রান করবে। তা আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের একটা উদাহরণ আমরা দেখতে পারি যে কিভাবে কন্ডিশনাল স্টেটমেন্ট কাজ করে। তোমাদের বইও আছে, বই থেকে যদি একটু দেখাই, কন্ডিশনাল স্টেটমেন্ট, এই যে কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে যে একটা টেস্ট কন্ডিশন থাকবে, একটা কন্ডিশন থাকবে, এরপরে তুমি একটা কোশ্চেন মার্ক দিবা। তো যদি এই কন্ডিশনটা ট্রু হয়, তাহলে হচ্ছে এই প্রথম যে স্টেটমেন্টটা সেটা রান করবে, আর যদি এটা ফলস হয়, তাহলে দ্বিতীয় যে স্টেটমেন্ট সেটা রান করবে। তো আমরা এটার একটা এক্সাম্পল দেখতে পারি, যে ধরো
আমি এখানে ইন্টিজার একটা ভ্যারিয়েবল নিলাম a, তো a এর মান হচ্ছে আমি দিলাম 5। এরপরে আমি এখানে লিখলাম ফার্স্ট ব্র্যাকেট দিলাম a greater than 2 দিয়ে হচ্ছে আমি কোশ্চেন মার্ক দিলাম। এখন দেখো আমি এখানে a greater than 2 এরপরে আমি একটা কোশ্চেন মার্ক দিছি। তো তারপরে আমি printf লিখলাম যে ফারহান, তারপরে আমি একটা কোলন দিলাম, দেন আমি printf লিখলাম তানভীর। তো এটা একটু খেয়াল করো এখানে কি হলো আসলে। এখানে এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা, সেটা হইতেছে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, মানে এটা চেক করতেছে যে এটা 2 এর থেকে বড় কিনা, এ এর মানটা 2 এর থেকে বড় কিনা। তাহলে এ এর মান যদি 2 এর থেকে বড় হয় তাহলে এই যে প্রথম যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে রান করবে। আর যদি এটা ফলস হয়, তার মানে 2 এর থেকে যদি বড় না হয়, তাহলে হচ্ছে এই দ্বিতীয় স্টেটমেন্টটা রান করবে। তো সিম্পল, তোমরা এখন বলো যে এই যে 5 এর মান তো এখন বর্তমানে হচ্ছে 5, তো এই 5 কি 2 এর থেকে বড়? হ্যাঁ, 5 হচ্ছে 2 এর থেকে বড়। তাহলে আমাদের প্রথম স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। তা আমরা রান করলে দেখব যে এখানে হচ্ছে ফারহান দেখাবে। ঠিক আছে, এই যে রান করলাম, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কি দেখাচ্ছে, প্রথম স্টেটমেন্টটা রান হয়েছে, মানে প্রিন্টএফ যে প্রথম স্টেটমেন্ট সেটা হচ্ছে রান হয়েছে। ঠিক আছে, তো এরপরে ধরো আমি হচ্ছে a এর মান 1 যদি দেই, a এর মান যদি 1 দেই, তাহলে এখন বলো তো a গ্রেটার দ্যান 2 এটা কি এখন সঠিক হবে? এটা হচ্ছে এখন ফলস হয়ে যাবে, কারণ a এর মান তো এখন 1, 1 তো 2 এর থেকে বড় না, তাই না? তাহলে 1 2 এর থেকে বড় না হলে এটা হচ্ছে ফলস হচ্ছে। ফলস হলে আমাদের এই যে সেকেন্ড যে স্টেটমেন্ট সেটা রান করবে। তাহলে তোমরা দেখবা যে এখন আমি রান করলে এটা তানভীর দেখাবে। ঠিক আছে, আমি রান করতেছি, তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রোগ্রাম হচ্ছে সেকেন্ড যে লাইন সেটা এক্সিকিউট করছে। তো এটা হলো কন্ডিশনাল স্টেটমেন্ট। তোমরা একটু স্ট্রাকচারটা মনে রাখলে এরপরে তোমরা লিখতে পারবা। এই যে স্ট্রাকচার তোমাদের বইয়ে দেয়া আছে, এটা একটু লিখলে, এটা দেখলে তোমরা এভাবে কন্ডিশনাল অপারেটর ইউজ করে তোমরা কাজ করতে পারবা। এর পরবর্তী আমাদের যে অপারেটর সেটা হলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এটা কিরকম? এটা হচ্ছে প্লাস প্লাস আর মাইনাস মাইনাস। ইনক্রিমেন্ট এই কথাটার অর্থ হলো যে 1 বাড়বে, আর ডিক্রিমেন্ট এই কথাটার অর্থ হলো যে 1 কমবে। তার মানে আমরা যদি প্লাস প্লাস অপারেটর ইউজ করি এটা হচ্ছে আমাদের মান 1 বাড়াবে, আর যদি মাইনাস মাইনাস অপারেটর ইউজ করি এটা হচ্ছে মান 1 কমাবে। যেমন আমরা একটা উদাহরণ দেখতে পারি আমাদের প্রোগ্রামের মধ্যে, যে এগুলো কেটে দেই। এর মান হচ্ছে এখন 1, তো এরপরে আমি এই ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করলাম। ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করলাম, এরপরে আমি প্রিন্ট করতেছি এর মানটা আমি প্রিন্ট করতেছি। কিভাবে এর মান আমি প্রিন্ট করব সেটা তো তোমরা নিশ্চয়ই জানো। এ হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল, তো ইন্টিজার টাইপের ভেরিয়েবলের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমরা %d ইউজ করব, এবং এরপরে আমরা ভেরিয়েবলের মানটা দিচ্ছি a, এর মানটা %d এর জায়গায় দেখাবে। তাহলে এই ইনক্রিমেন্ট অপারেটর যেটা করলো যে a এর মান 1 বাড়াই দিল, তাহলে এখন এই আগে a এর মান কত ছিল? 1 ছিল, এই জায়গায় গিয়ে a এর মান হচ্ছে 1 বেড়ে যাবে, তার মানে এখন a এর মান 2 হয়ে যাবে। তার মানে আমরা দেখবো যে প্রিন্টএফ এ 2 দেখাচ্ছে। তোমরা দেখবা প্রিন্টএফ এ এই যে দেখো কত দেখাচ্ছে, 2 দেখাচ্ছে। আর যদি মাইনাস মাইনাস করতাম তাহলে হচ্ছে ডিক্রিমেন্ট, মানে মানে 1 কমে যেত, 1 কমে যেত। এই দেখো 0 দেখাচ্ছে, কারণ দেখো আমরা ফার্স্টে ইনিশিয়ালি এর মান 1 নিয়েছিলাম, এরপরে ডিক্রিমেন্ট অপারেটর ইউজ করার কারণে এর মান হচ্ছে 1 কমে গেছে, কমে গিয়ে এখন 0 দেখাচ্ছে। ঠিক আছে, তো এটা হলো আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। এরপরে আমরা যদি আসি স্পেশাল অপারেটর। স্পেশাল অপারেটর আসলে এখানে কিছু নেই, তোমাদের স্পেশাল অপারেটর হিসেবে কমা এর एग्जांपल দেয়া আছে। কমা, কমা হচ্ছে একটা স্পেশাল অপারেটর। তো এটার উদাহরণ আমি দিছিলাম, তোমাদের প্রথমেই দিছিলাম, যে ধরো যে ইন্টিজার a
বিসি, এভাবে তিনটা ভ্যারিয়েবলকে একবারে ডিক্লেয়ার করা যাবে এবং এদের মানগুলোও বসানো যাবে, এখানেই বসানো যাবে। মনে করো এ এর মান 3, বি এর মান 6, সি এর মান হলো 2। তার মানে এই আমরা একবারে ভেরিয়েবল ডিক্লেয়ারও করলাম, প্লাস সাথে সাথে তাদের মানগুলো আমি বসাই দিলাম। তো এটাই আসলে কমা এর কাজ, যে কমা হচ্ছে অনেকগুলো লাইনকে শর্টকাটে লিখতে সাহায্য করে, কমা অপারেটর, এবং এটা ভেরিয়েবল ডিক্লেয়ারের সময়। ঠিক আছে, তো তোমরা এটা আশা করি বুঝতে পারছো যে আমরা এখানে এ বি সি তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং সাথে সাথে তাদের মানগুলোও কিন্তু আমি বসাই দিছি কমা অপারেটরের সাহায্যে। সব একবারেই লেখা যাচ্ছে। তো এটা হচ্ছে কমা অপারেটরের একটা কাজ। আমি যদি তোমাদের বই থেকে দেখাই, বইয়ে কি আছে, তোমাদের বই থেকে যদি দেখাই, এই যে কমা অপারেটর এখানে। তো এখানে এই যে ইন্টিজার a ইকুয়াল 5, এটা একটা লাইন, ইন্টিজার y ইকুয়াল 6, ইন্টিজার z ইকুয়াল 7, এখানে তিনটা লাইন আমি একবারে কমা দিয়ে লিখতে পারি। ইন্টিজার x ইকুয়াল 5, y ইকুয়াল 6, z ইকুয়াল 7। এভাবে আলাদা আলাদা ডিক্লেয়ার না করে একবারে কমা দিয়ে ডিক্লেয়ার করা যাবে। ঠিক আছে, তাহলে এই কমা অপারেটর ইউজ করে আমরা এক্সপ্রেশনগুলোকে শর্টকাট করতে পারি। এরপরে আমাদের যে অপারেটর আসতেছে সেটা হলো বিট ওয়াইজ অপারেটর। বিট ওয়াইজ অপারেটর হিসেবে আমরা বিট ওয়াইজ অর, এরপরে বিট ওয়াইজ অ্যান্ড, আর বিট ওয়াইজ এক্স অর, এরপরে হচ্ছে লেফট শিফট, আর হচ্ছে রাইট শিফট। এগুলো তোমাদের প্রত্যেকটাই বোঝাবো আমি, তার আগে বই থেকে দেখাই এগুলো কোথায় আছে। বইয়ে দেখো তোমরা বিট ওয়াইজ অপারেটর, এটা হচ্ছে একটা জাস্ট একটা লম্বালম্বি টান, লম্বালম্বি দাগ, এটা হচ্ছে বিট ওয়াইজ অর। আর দুইটা দাগ দিলে কিন্তু ওটা হচ্ছে লজিক্যাল অর হবে। লজিক্যাল অর কিন্তু আলাদা জিনিস। আমরা যখন প্রোগ্রাম দেখবো, এক্সাম্পল যখন দেখবো, তখন তোমরা এই বিষয়টা ক্লিয়ার হবা। দুইটা দাগ দেয়া থাকলে ওটা হচ্ছে লজিক্যাল অর, আর একটা দাগ দেয়া থাকলে ওটা হচ্ছে বিট ওয়াইজ অর। আর বিট ওয়াইজ অ্যান্ড হচ্ছে একটা অ্যাম্পারসেন্ট সাইন, যদি দুইটা দাও তাহলে ওটা লজিক্যাল অ্যান্ড হয়ে যাবে। বিট ওয়াইজ এক্স অর, দেন বিট ওয়াইজ লেফট শিফট, বিট ওয়াইজ রাইট শিফট। তো এগুলো আমরা দেখি। বিট ওয়াইজ নট আছে, এই সাইনটা, এটা হচ্ছে বিট ওয়াইজ নট। এটা আমরা লিখে দিই বিট ওয়াইজ নট, এটা। তো এগুলার আমরা একটু এক্সাম্পল দেখি, একটু নিচে একটা আমরা এক্সাম্পল দেখি এগুলো কিভাবে কাজ করে। যেমন ধরো আমি 4 আর হচ্ছে 5 এর মধ্যে আমি বিট ওয়াইজ করলাম, কি বলে তোমার, বিট ওয়াইজ অর করলাম। তাহলে এইটা কিভাবে করে, এটা যদি আমরা দেখি, তো এইটার জন্য ফার্স্টে তোমাকে করতে হবে 4 এর বাইনারি করতে হবে। তো 4 এর বাইনারি করি। 4 এর বাইনারি তোমরা জানো যে 100, এটা হচ্ছে 4 এর বাইনারি। আমি একটু নিচে নিচে লিখি, 4 এর বাইনারি এটা। আর 5 এর বাইনারি হচ্ছে 101। 5 এর বাইনারি হচ্ছে 101। তো এখানে এই 4 এবং 5 এর বিট ওয়াইজ অর বলতে বোঝাবে মানে তুমি একটা একটা করে বিট হচ্ছে অর করবা। যেমন ধরো আমি যদি বাম দিক থেকে শুরু করি, অথবা ডান দিক থেকে শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। আমি যদি বাম দিক থেকে শুরু করি, এই 1 এবং 1, তোমরা জানো 1 আর 1 এর অর করলে কত হয়, 1 1 করলে 1। এরপরে আসতেছে 0 0, 0 0 করে কত হবে, তোমরা জানো 0 হবে। আর 0 1, 0 1 এর অর করলে কত হয়, 1 হয়। অরের ক্ষেত্রে নিয়ম হলো যে একটা 1 থাকলেই সেটার রেজাল্ট হচ্ছে 1 হবে। অরের ক্ষেত্রে যে কোনো একটা 1 থাকলেই সেটার আউটপুট হচ্ছে 1 হবে। এটা তোমরা সংখ্যা পদ্ধতি অধ্যায় পড়ে আসছো, তোমাদের 3rd অধ্যায়, সেখানে এই বিষয়গুলো এখানে ক্লিয়ার করা আছে। ক্লিয়ার না থাকলে তোমরা ক্লিয়ার করে নিবা। তো এইখানে বিট ওয়াইজ অর বলতে একটা একটা করে বিট অর করতে হবে। আমি আবার বলতেছি,
4 এর বাইনারি করবা, 4 এর বাইনারি হচ্ছে 100, 5 এর বাইনারি করবা, এটা হচ্ছে 101। এরপরে এই 4 এর প্রথম বিটের সাথে 5 এর প্রথম বিট অর করবা, নিচে লিখবা। এই 0 এর সাথে 0 এর অর করবা, নিচে লিখবা। 0 এর সাথে 1 এর অর করবা, নিচে লিখবা। এখন দেখো 101, এটা এখন এটা 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 কার মান? এটা আসলে 5, মানে 5 এর বাইনারি মান। তাহলে এই 4 এবং 5 এর আমরা যদি অর করি, বিট ওয়াইজ অর করি, তাহলে আমরা আসলে 5 পাবো। তাহলে এটা আমরা একটু প্রোগ্রামে শিওর হই যে আসলে কাজ করে কিনা। ধরো যে ইন্টিজার এ নিলাম, এ এর মানটা হচ্ছে আমি নিলাম এই যে 4 এবং 5 এর বিট ওয়াইজ অর করলাম, এবং সেটাই হচ্ছে এ এর মান। এ এর মানটা হচ্ছে 4 এবং 5 এর বিট ওয়াইজ অর, তাহলে এ এর মান শুড বি 5, এর মান 5 হওয়া উচিত। আমরা একটু দেখি এর মান 5 হয় কিনা। পার্সেন্ট ডি, এরপরে এ, তো রান দিলে বুঝতে পারবা এখানে এর মান কত দেখাচ্ছে। এর মান 5 দেখাচ্ছে। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম 5 কিভাবে আসলো। তোমাদের এগুলো এমসিকিউতে আসতে পারে, মনোযোগ দিয়ে দেখবা। এরপরে আসো বিট ওয়াইজ এন্ড। এটা কি? বিট ওয়াইজ এন্ড, ধরো যে এখানে এই জায়গায় এন্ড সাইন আছে, তো এখানেও কি হবে? একই রকম ভাবে এখন তোমাকে বিট ওয়াইজ এন্ড করতে হবে। বিট ওয়াইজ এন্ড করো। এই যে 1 এবং 1 এর এন্ড করলে কত হয়? 1 হয়। 0 0 এর এন্ড করলে কত হয়? 0 হয়। 0 এবং 1 এর এন্ড করলে কত হয়? 0 হয়। ঠিক আছে, এখন দেখো 100, এটা আসলে কার বাইনারি? এটা আসলে 4 এর বাইনারি। তার মানে 4 and 5, মানে বিট ওয়াইজ এন্ড করলে তুমি হচ্ছে রেজাল্ট কত পাবা? 4 পাবা। তো সেটা আমরা প্রোগ্রামে একটু চেক করি হয় কিনা। তো আমরা এখানে বিট ওয়াইজ এন্ড করতেছি, তাহলে 4 এবং 5 এর বিট ওয়াইজ এন্ড কত আসবে? 4 আসবে। আমরা সেটা দেখলাম। তো তোমরা রান করলে দেখতে পারবা। এই দেখো রান করলে কত আসছে? 4 আসছে। ঠিক আছে, এরপরে আসতেছে XOR, এক্সক্লুসিভ অর। 4 এবং 5 এর এক্সক্লুসিভ অর যদি করি, তাহলে তোমাকে কি করতে হবে? বিট ওয়াইজ এক্সক্লুসিভ অর করতে হবে। বিট ওয়াইজ এক্সক্লুসিভ অর, এটার নিয়ম তোমাদের মনে আসে নিশ্চয়ই। সেটা হচ্ছে বেজোড় সংখ্যক 1 থাকলে সেটার আউটপুট 1 হবে, অন্যথায় 0 হবে। ঠিক আছে, বেজোড় সংখ্যক 1 থাকলে সেটার আউটপুট 1 হবে, অন্যথায় 0 হবে। এটাই হচ্ছে এক্সক্লুসিভ অর। তাহলে এখানে এই 1 এবং 1 তো জোড় সংখ্যক 1 আছে, তাহলে এটা কত হবে? 0 হবে। দেন এখানে 0 0, তো জোড় সংখ্যক 1 আছে, মানে 1 আসলে নাই, তাহলে এটাও 0। এই 0 এবং 1 এটার এক্সক্লুসিভ অর করলে আমরা আসলে 1 পাবো, কারণ বেজোড় সংখ্যক 1 আছে, মানে একটা 1 আছে। যদি 0 এবং 1 এর মধ্যে আমরা এক্সক্লুসিভ অর অপারেশন করি, তাহলে এখানে 1 এর সংখ্যা হচ্ছে একটা, যেটা বিজোড়। তাহলে বিজোড় সংখ্যক 1 থাকলে সেটার আউটপুট হচ্ছে 1 হবে, আর বাকিগুলোর ক্ষেত্রে আউটপুট 0 হবে, তোমরা দেখবা। তাহলে 0 0 1 এটা আসলে 1 এর বাইনারি। তাহলে আমাদের এই এক্সক্লুসিভ অর করলে আমাদের কত আসবে? 4 এবং 5 এর মধ্যে আমরা যদি এক্সক্লুসিভ অর করি, তাহলে আমাদের রেজাল্ট আসবে 1 আসবে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 আসছে। ঠিক আছে, এরপর আমরা লেফট শিফট রাইট শিফট দেখবো। লেফট শিফট কি জিনিস, রাইট শিফট কি জিনিস, তো আমি এটা কেটে দিই। লেফট শিফট রাইট শিফট কি জিনিস? ধরো যে 13 লেফট শিফট 2, এটা আসলে কি বোঝাবে? এটা লেফট শিফট না, তো শিওর হয় নাই। এটা হচ্ছে রাইট শিফট। হ্যাঁ, এটা হলো রাইট শিফট, এটা ডান দিকে সরাবে। মানে তোমরা অ্যারোটার দিকে দেখবা আর কি। তোমরা অ্যারোটার দিকে দেখে মনে রাখতে পারো এই অ্যারোটা কোন দিকে নির্দেশ করতেছে। এটা যদি একটা অ্যারো ধরি আমি, এই জিনিসটাকে যদি একটা অ্যারো ধরি, তাহলে অ্যারোটা হচ্ছে ডান দিকে যাচ্ছে। তো এই জন্য এটা হচ্ছে রাইট শিফট অ্যারো, মানে রাইট শিফট অপারেটর, বিট ওয়াইজ রাইট শিফট অপারেটর। এবং এখানে 2 দিয়ে আমি বোঝাচ্ছি
যে এই বিট 2 ঘর ডান দিকে সরবে। ঠিক আছে, তো এটা কিভাবে কাজ করে এটা আমরা দেখি। তো ফার্স্টে 13 এর বাইনারি লেখো। 13 এর বাইনারি হবে মেবি এটা 8, আচ্ছা 1 4 8, হ্যাঁ 13 এর বাইনারি ঠিক আছে এটা। তো এখন এইটাকে আমি যদি 2 ঘর ডান দিকে সরাই, মানে প্রত্যেকটা বিট, এখানকার প্রত্যেকটা বিট হচ্ছে 2 ঘর ডান দিকে সরবে। ঠিক আছে, তো 2 ঘর ডান দিকে সরলে ডান দিকে কোনো জায়গা আছে? এখানে ডান দিকে কোনো জায়গা আছে? ডান দিকে তো জায়গা নেই। তাহলে মনে করো যে এই 1টাকে তুমি যদি ডান দিকে সরাও, তাহলে কি এটা তো পড়ে যাবে। মানে তুমি এটাকে এভাবে চিন্তা করতে পারো, এটাকে মনে করো টেবিল ধরো, টেবিল টেবিল থেকে তুমি জিনিসগুলো ডান দিকে সরাবা, মানে সবগুলোকে 2 ঘর ডানে সরাবা। তাহলে আমি যদি এই প্রথম ওয়ানটাকে, এই বাম দিকের ওয়ানটাকে আমি যদি ডান দিকে সরাই, তো ডান দিকে তো জায়গা নেই, তাহলে এটা কি, এটা পড়ে যাবে। এই 0টা ডান দিকে সরাইলে 0টাও পড়ে যাবে। এই 1টা 2 ঘর ডান দিকে সরালে, 1টা 2 ঘর ডান দিকে সরালে হচ্ছে এই প্রথম ওয়ানের জায়গায় আসবে। আর এই 1টা 2 ঘর ডান দিকে সরালে এটা হচ্ছে দ্বিতীয় অবস্থানে আসবে, তার মানে আসলে 1 1 হবে। আমি আরেকবার বোঝাচ্ছি যে এখানে রাইট শিফট মানে আমাদের 2 ঘর ডান দিকে সরাতে হবে। তাহলে এই 1টাকে যদি আমরা 2 ঘর ডান দিকে সরাই, তার ডান দিকে তো জায়গা নেই, তাহলে এই 1টা হচ্ছে পড়ে যাবে। এই 0টা, এটাও যদি 2 ঘর ডান দিকে সরাই, এটাও পড়ে যাবে। কিন্তু এই 1টা 2 ঘর ডান দিকে সরালে এই প্রথম অবস্থানে আসবে। আর এই 1টা, এটা যদি আমরা 2 ঘর ডান দিকে সরাই, তাহলে এটা দ্বিতীয় অবস্থানে আসবে। তার মানে আমাদের হচ্ছে রেজাল্ট হচ্ছে 1 1, এবং 1 1 এটা কার বাইনারি মান? এটা হচ্ছে 3। তাহলে আমাদের এই 13 রাইট শিফট 2, এটা হচ্ছে অ্যান্সার 3 হবে। আমরা এটা চেক করে নিই হয় কিনা। তো 13 রাইট শিফট 2, তো এটা আসলে শুড বি 3 আসা উচিত। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, এটা 3 আসছে। ঠিক আছে, তো এরপরে রাইট শিফটের মতো যদি লেফট শিফটটাও আমরা দেখি, মনে করো 13, এটা হচ্ছে লেফট শিফট 2, মানে বাম দিকে সরাইতে হবে। তাহলে একইভাবে 13 এর বাইনারি করবা এবং প্রত্যেকটা ঘরকে 2 ঘর বাম দিকে সরাবা। তো আমাদের বাম দিকে কিন্তু জায়গার অভাব নেই। ঠিক আছে, আমরা যদি বাম দিকে সরাই তাহলে জিনিসটা এরকম হবে, এই যে শেষে 2টা শূন্য বসবে, কারণ এই 1টাকে তুমি বাম দিকে সরাবা, তাহলে এটা বাম দিকে চলে গেল। এই প্রত্যেকটাকে বাম, মানে 2 ঘর বামে সরাবা, তাহলে জিনিসটা কিন্তু এরকম হবে। তোমাকে নিজেরা চিন্তা করে দেখো যে আমি যদি প্রত্যেকটা বিটকে আমি যদি 2 ঘর বাম দিকে সরাই, তাহলে এরকম আসে কিনা। এখন এইটার বাইনারি তোমাকে লিখতে হবে। তাহলে এইটার বাইনারি হচ্ছে 4, একটু সময় নিচ্ছি, 4, এরপরে 16, আর হলো 32, এটা হচ্ছে 52। তাহলে এই 13 লেফট শিফট 2, এটা 52 আসা উচিত। তাহলে আমরা প্রোগ্রামের মধ্যে চলে যাই। 13, এটা লেফট শিফট 2, আমরা রান করে দেখি কত আসে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা আসলে 52 আসে।